কিটোজেনিক ডায়েট হচ্ছে একটা হাই ফ্যাট ডায়েট, যেখানে অতি উচ্চ মাত্রায় ফ্যাট বা চর্বি খাদ্য উপাদান হিসেবে থাকে। অনেক সময় মানুষ ফ্যাট বার্নার হবার জন্য বা ফ্যাট পোড়ানোর যে প্রক্রিয়া সেটার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য একটা লম্বা সময় ধরে এই কিটোজেনিক ডায়েট ফলো করে থাকে। এমন প্রচুর মানুষ আছে যারা কেউ একজন কিছু একটা বলে আর সেটা তারা অন্ধের মতো ফলো করা শুরু করে। আবার এমনও মানুষ আছে যারা এই বিষয়টা নিয়ে খুব প্রাউড ফিল করে, সোশ্যাল মিডিয়াতে ছবি টবি পোস্ট করে খুব ইগো বোস্টিং করে, শুধু যে এই কথাগুলো বলে তার নামের আগে পিছে ডিগ্রি থাকলেই হয়। কিন্তু এটা যে ভিতর দিয়ে তার কীরকম ডিজাস্টার করছে এটা হয়তো সে জানেই না, জানার চেষ্টাও করে না। কাহিনীটা কি? আসেন আমরা একটু খোঁজার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। দেখুন, একজন মানুষের অল টাইম ফ্যাট বার্নার হওয়ার যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। শুধুমাত্র জরুরি অবস্থা ছাড়া মানুষ সাধারণত ফ্যাট বার্ন করার জন্য তৈরি না। মানুষের শরীরে শক্তি তৈরি করার জন্য মূলত দুইটা প্রধান রাস্তা আছে। এক, গ্লাইকোলাইসিস, অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট পুড়িয়ে শক্তি তৈরি করা। আর দুই হচ্ছে কিটোসিস বা ফ্যাট বার্ন করে শক্তি তৈরি করা। মানুষের শরীর এই দুইটা মোডেই কাজ করার সক্ষমতা রাখে, যেটাকে বলা হয় মেটাবলিক ফ্লেক্সিবিলিটি। প্রচণ্ড শীতের সময় অথবা মরুভূমিতে যখন শিকার পাওয়া যেত না, তখন মানুষ নিজের শরীরের যেই ফ্যাট বা চর্বি সেটাকে পুড়িয়ে বেঁচে থাকতো। এটা ছিল একটা সার্ভাইভাল মেকানিজম। এটাকে মানুষ ইচ্ছে করে করতো? নিশ্চয়ই না। মানুষের শরীরে এমন কোনো সুইচ আগেও ছিল না, এখনও নাই, যেটা অন অফ করলে একবার সে ফ্যাট বার্ন করবে আর একবার সে কার্বোহাইড্রেট বার্ন করবে। এটা আল্লাহ প্রদত্ত বা স্রষ্টার তৈরি করা একটা ইনবিল্ট মেকানিজম। আমাদের শরীরের সিস্টেম যখন বুঝে যে তার এনার্জি তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেটের সাপ্লাই নাই, তখন শরীর নিজেই জমে থাকা যেই ফ্যাট বা চর্বি সেটাকে বার্ন করে এনার্জি তৈরি করে। এটা কোনো স্বাভাবিক অবস্থা না, এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন বা জরুরি অবস্থা। কিন্তু আমরা যখন ইচ্ছে করে এই জরুরি অবস্থাটাকে আমাদের জন্য স্বাভাবিক বানিয়ে ফেলি, তখন আমাদের জন্য দীর্ঘমেয়াদে অনেক রকমের সমস্যা তৈরি হয়। কারণটা কি? কারণ হচ্ছে যখন শরীর এমার্জেন্সি বা জরুরি অবস্থায় থাকে, তখন সেটাকে মোকাবেলা করার জন্য বিশেষ ধরনের কিছু হরমোন রিলিজ করে, যেগুলোকে বলা হয় স্ট্রেস হরমোন, যেমন অ্যাড্রিনালিন, কর্টিজল ইত্যাদি। এক কথায়, শরীরে যদি দীর্ঘস্থায়ী জরুরি অবস্থা থাকে, তাহলে দীর্ঘস্থায়ী স্ট্রেস হরমোনের প্রভাব থাকবে। এই স্ট্রেস হরমোনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার শরীরে এনার্জি বা শক্তির সাপ্লাই বাড়ানো। আর এই শক্তিটা কি? সুগার বা গ্লুকোজ। আমাদের লিভারে এবং পেশিতে গ্লাইকোজেন নামে এক ধরনের সংরক্ষিত গ্লুকোজ থাকে। যখন শরীরে স্ট্রেস হরমোন রিলিজ হয়, তখন সেটা লিভারকে সিগন্যাল পাঠায় প্রচুর এনার্জি লাগবে, এবং সে তখন লিভারে জমে থাকা যে গ্লুকোজ সেটাকে রিলিজ করার জন্য বলে। কেন? কারণ যাতে আপনার ব্রেইন এবং পেশি সমন্বিতভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, হয় কোনো একটা পরিস্থিতি সে মোকাবেলা করবে অথবা সে সেখান থেকে দৌড়ে পালাবে। আর আপনার শরীরে যদি কার্বোহাইড্রেট বা সংরক্ষিত গ্লুকোজের পরিমাণ কম থাকে, তাহলে স্ট্রেস হরমোনের সিগন্যাল পেয়ে আপনার বডির সিস্টেম শরীর থেকে প্রোটিন বা অন্যান্য যে কোষ সেটাকে ভেঙে এনার্জি তৈরি করার প্রসেস শুরু করে দেয়, এবং এনার্জি তৈরি করার জন্য সেগুলোকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করে। অর্থাৎ আপনি বাইরে থেকে গ্লুকোজ বা চিনি না খেলেও শরীরের সিস্টেম ভেতর থেকেই গ্লুকোজ বা চিনি তৈরির প্রক্রিয়া শুরু করে দেয়। আবার শরীরে যে জমে থাকা ফ্যাট বা চর্বি থাকে, সেগুলোকে সে আবার ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যাতে সেগুলোকে ব্যবহার করে সে এনার্জি তৈরি করতে পারে। বিবর্তনের ধারায় মানুষের শরীরে এই ব্যবস্থাটি তৈরি হয়েছিল আসলে এমার্জেন্সি বা জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য, ক্ষণস্থায়ী বিপদ মোকাবেলা করার জন্য। যেমন বাঘের সামনে পড়া বা একটানা কয়েকদিন খাবার না পাওয়া। কিন্তু আপনি যখন ইচ্ছে করে দীর্ঘদিন ধরে কার্বোহাইড্রেট বন্ধ করে দেন, তখন আপনার শরীরের সিস্টেম মনে করে আপনি সেই আগের মতো মহাবিপদে আছেন, খাদ্য সংকটে আছেন। এর ফলে শরীর প্রতিনিয়ত কর্টিজল হরমোন তৈরি করতে থাকে, এবং কর্টিজল হরমোন সুগার লেভেল বা গ্লুকোজের লেভেল বাড়িয়ে রাখে যেন এনার্জির ঘাটতি না হয়। তাহলে কিটো ডায়েটের সমস্যাটা কোথায়? কেউ যখন নিয়মিত দীর্ঘদিন ধরে কিটো ডায়েট করে, তার শরীর মনে করে যে সে একটা লম্বা সময় ধরে জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য যে স্ট্রেস হরমোন সেগুলো সবসময় অ্যাক্টিভ থাকে, এবং সেগুলোর কন্টিনিউয়াস সিগন্যালিংয়ের কারণে ব্লাড গ্লুকোজের মাত্রা বেশি থাকে। আর রক্তের মধ্যে দীর্ঘমেয়াদী অতিরিক্ত গ্লুকোজ মানেই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রি ডায়াবেটিস, এমনকি ডায়াবেটিস। এখন এই হাই ফ্যাট ডায়েট একজন ব্যক্তিকে, যার হয়তো অলরেডি মেটাবলিক প্রবলেম আছে, কার্বোহাইড্রেট মেটাবলিজম বা হজমের সমস্যা আছে, তার এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে, তাকে তার নর্মাল মেটাবলিজম থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যায়। এটা কেবল কার্বোহাইড্রেটের প্রতি তার শরীরের যে সেন্সিটিভিটি সেটাকে কমায় না, বরং অনেক ক্ষেত্রে সরাসরি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। এর ফলে দীর্ঘদিন কিটো ডায়েট করা কোনো ব্যক্তি যখন নাকি আবার কার্বোহাইড্রেট গ্রহণ করা শুরু করে, তখন তাৎক্ষণিকভাবে বা অত্যন্ত দ্রুতগতিতে তার ওজন বেড়ে যায় এবং অন্যান্য অনেক জটিলতা তৈরি হয়, কারণ তখন তার শরীর অতিরিক্ত কার্বোহাইড্রেট
নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু কিটো প্রেমিক আর কিটো হেটার্সদের মধ্যে ঝগড়া এখানেই শেষ না, কাহিনী আরও বাকি আছে। যারা কিটো প্রেমিক তারা বলে যে আদিম মানুষ ছিল হান্টার গ্যাদারার বা শিকারেই সংগ্রাহক। তারা পশু পাখি শিকার করত আর মাংস খেত। কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষণা বলে ভিন্ন কথা। আদিম মানুষ কেবল মাংসাশী ছিল না, তারা ছিল সর্বভুক বা অমনিভোরাস। যখন শিকার করতে পারত তখন মাংস খেত, আর যখন শিকার করতে পারত না তখন গাছের ফলমূল, কন্দ, লতাপাতা, বাদাম, এমনকি বিভিন্ন ধরনের গাছের লতা বা শিকড় এগুলো খেত। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে এমনকি নিয়ান্ডারথালদের দাঁতের জীবাশ্মে বার্লি এবং বিভিন্ন শ্বেতসার জাতীয় খাবারের কণা পাওয়া গেছে। অর্থাৎ কৃষিকাজ আবিষ্কারের বহু আগেই মানুষ কোনো না কোনো ফর্মে কার্বোহাইড্রেট খেত। কিন্তু কিটো বা প্যালিও ডায়েটের অন্ধ বা কট্টর সমর্থকদের আরেকটা আর্গুমেন্ট হচ্ছে তাদের অনেকেই ধান, গম এগুলোকে মানুষের খাবার বলে না, তারা বলে এগুলো গবাদি পশু বা গরু ছাগলের খাবার। ডক্টর স্টিভেন গান্ড্রি তিনি সরাসরি কিটো বিশেষজ্ঞ না, কিন্তু তার একটা বই আছে যেটা কিটো লাভারদের কাছে মোটামুটি বাইবেল হিসেবে পরিচিত। তিনি বলেন ধান, গম এসবের মধ্যে ল্যাকটিন নামে এক ধরনের আত্মরক্ষামূলক বিষ থাকে যা অন্যান্য প্রাণী হজম করতে পারলেও মানুষের ইন্টেস্টাইনের জন্য ক্ষতিকর। এ কারণে গরু বা মহিষের পাকস্থলী একাধিক স্তরে বিভক্ত, তাই তারা এগুলো হজম করতে পারে, কিন্তু মানুষের পাকস্থলী শস্য হজমের জন্য তৈরি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানুষের পাকস্থলী যদি শস্য হজম করার জন্য তৈরি না হয়, তাহলে মানুষের সৃষ্টিকর্তা কেন কোরআনে মানুষের খাদ্য তালিকার মধ্যে শস্যের কথা বললেন? সূরা আবাসায় 24-32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মানুষ তার খাবারের দিকে লক্ষ্য করুক। আমি প্রচুর পানি বর্ষণ করি, তারপর ভূমিকে উত্তম রূপে বিদীর্ণ করি, অতপর আমি তাতে উৎপন্ন করি শস্য, আঙুর, শাকসবজি, জয়তুন, খেজুর, ঘন উদ্যান, ফলমূল এবং ঘাস। এগুলো তোমাদের এবং তোমাদের গবাদি পশুর ভোগের জন্য। এই আয়াতে আল্লাহ হাব্বান বা শস্য উৎপাদনের কথা বলেছেন এবং স্পষ্ট করে বলেছেন যে এগুলো শুধু গবাদি পশুর খাবার না। তারপরও দেখবেন কিছু কীটপ্রেমিক বা কীট প্রবক্তা তারা বলেই যাবে যে ধান, গম এগুলো আসলে গরু ছাগলের খাবার। তারা প্রায় উদাহরণ দেন যে গরুকে যখন মোটাতাজা করার প্রয়োজন হয় তখন তাকে ঘাস খাওয়ানো বন্ধ করে দিয়ে প্রচুর পরিমাণে শস্য বা গ্রেইন খাওয়ানো হয়। তাই আপনি যদি দ্রুত ওজন বাড়াতে চান তাহলে শস্য খান, কারণ এটি মূলত পশুকে মোটাতাজা করার ফর্মুলা। খুব ভালো যুক্তি যে শস্য খাওয়ালে গরু মোটাতাজা হয়, কিন্তু এর মানে তো এই না যে মানুষকে শস্য বাদ দিয়ে শুধুমাত্র জন্তু জানোয়ার খাওয়াতে হবে। বলছেন গরুকে মোটাতাজা করার দরকার হলে তাকে ঘাস খাওয়ানো বন্ধ করে দিয়ে প্রচুর পরিমাণে শস্য খাওয়ানো হয়। তাই আপনাকে অর্থাৎ মানুষকে বলছে যে দ্রুত ওজন বাড়াতে চাইলে শস্য খান। দেখেন কথার মধ্যেই আছে যে গরু যদি কেবল ঘাস খায় তাহলে তার ওজন দ্রুত বাড়ে না। তাই যারা ওজন কমাতে চায় তাদের জন্য আসলে বলা উচিত ছিল ঘাস খান, অর্থাৎ মানুষের জন্য যে ঘাস মানে শাক, সবজি ইত্যাদি। অথচ তারা মানুষের ওজন কমানোর জন্য ফর্মুলা কি দিচ্ছে? শস্য মানে ধান, গম, রুটি, ভাত এগুলো বন্ধ করে দাও আর শুধু জন্তু জানোয়ারের মাংস খাও আর তেল খাও। এই হচ্ছে কিটো ডায়েট। গত কয়েক দশকে এরকম বহু সেলিব্রিটি তৈরি হয়েছে, যেমন ডক্টর এরিক বার্গ, গ্যারি টবস, মার্ক সিজনস, যারা প্যালিও এবং কিটো মুভমেন্টের এক একজন বড় বড় ইনফ্লুয়েন্সার। আর ইউরোপ আমেরিকার সেই সব সেলিব্রিটিদেরকে কপি পেস্ট করে তৈরি হওয়া সেলিব্রিটিতে এই উপমহাদেশের বাজার প্রায় 6 লাখ। যাই হোক, লং স্টোরি শর্ট, একদিকে এইসব অন্ধ কট্টর কিটো প্রবক্তা এবং তাদের যে লেসপেন্সার তাদের বয়ান, আর অন্যদিকে হচ্ছে আল্লাহর দেওয়া কোরআনের বয়ান। এই দুটোকে পাশাপাশি রাখলে মনে একটা প্রশ্ন জাগে, এই কিটো প্রবক্তা বা কিটো লাভাররা কি তাহলে বলতে চায় যে আল্লাহ মানুষকে ভুল সিস্টেম দিয়ে তৈরি করেছেন, অথবা কোরআনে কি ভুল কিছু বলা আছে? নাউজুবিল্লাহ। কিটো ডায়েট সমর্থকদের যুক্তি হচ্ছে মানুষের জিনোম গত 10,000 বছরে খুব বেশি পরিবর্তন হয়নি। আমাদের শরীর এখনও সেই আদিম শিকারী মানুষের মতোই আছে, যা চর্বি হজমে বেশি দক্ষ এবং কার্বোহাইড্রেট গ্রহণের অনুপযোগী। কিন্তু ইতিহাস বলে যে 10-12 হাজার বছর আগে কৃষি বিপ্লবের পর থেকে মানুষ যাযাবর জঙ্গলি জীবনযাপন ছেড়ে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে এবং ধান, গম, যব এই ধরনের বিভিন্ন শস্য এবং শাকসবজি চাষ করা শুরু করে। তখন থেকেই মানুষের ডায়েটে কার্বোহাইড্রেটের প্রাধান্য শুরু হয়। তাহলে 10,000 বছরে মানুষের জিনোম যদি আসলেই পরিবর্তন না হয়, তাহলে সেই অপরিবর্তনীয় জিনোমওয়ালা মানুষগুলো শস্য, দানা এগুলো বাদ দিয়ে শুধুমাত্র মাংস খাবে আর তেল খাবে, এইটা কেমন যুক্তি রে ভাই? তারা মানুষকে গাছের শিকড় খেতে বলে না কেন? সেটাও তো মানুষ 10,000 বছর আগে খেত। মানুষকে তাজা আপেলের পরিবর্তে অ্যাপেল সিডার ভিনেগার খেতে বলে কেন? 10,000 বছর আগে কোনটা ছিল, ফ্রেশ আপেল না অ্যাপেল সিডার ভিনেগার? তো ফ্রেশ আপেলকে প্রমোট করে না কেন তারা? কারণ হাইফাই ডেকোরেশনের চেম্বারের শেলফে রেখে আপেল বিক্রি করা যায় না, ওইটা দ্রুত পচে যায় এবং প্রফিট মার্জিন কম। কিন্তু বোতলে ভরে উইথ মাদার উইথ ফাদার ট্যাগ লাগিয়ে আপেল সিডার ভিনেগার বহুদিন শেলফে রেখে বিক্রি করা যায় এবং প্রফিট মার্জিন অনেক ভালো। দেখেন, আমি আপেল সিডার ভিনেগারের অন্ধভক্ত বা অন্ধ বিরোধী কোনোটাই না।
আমি এটার বেনিফিট এবং রিস্ক দুটো সম্পর্কেই জানি, কিন্তু আমি কথাগুলোকে এভাবে বলছি যাতে আপনি শুধুমাত্র ব্রেইন ওয়াশের কারণে অন্ধভাবে কোনো কিছুকে ফলো না করেন। এবং লাইফস্টাইলের ব্যাপারে দেশি বা বিদেশি যে কোনো সেলিব্রিটিকে ফলো করার আগে দুইটা প্রশ্ন করবেন। 1 নাম্বার, আপনার কাছে কোন জিনিসটাকে চকচক করে উপস্থাপন করা হচ্ছে, অর্থাৎ সেটা ছাড়া আপনার জীবন একেবারে শেষ এমন কিছু বোঝাচ্ছে কিনা, অথবা কোন জিনিসটাকে আপনার লাইফের জন্য ডেঞ্জারাস থ্রেট হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে, আর সেটার বিকল্প হিসেবে কি কি অপশন দেওয়া হচ্ছে। এবং একটু ঘাটিয়ে দেখবেন যে এমন কোনো বিকল্পের কথা বলছে কিনা যেটা সে হয়তো নিজে বিক্রি করে বা তার কোনো এজেন্ট বিক্রি করে। 2 নম্বর প্রশ্ন, চেক করে দেখবেন যে আপনার লাইফস্টাইলের ব্যাপারে তিনি আপনাকে স্বাধীন বা স্বনির্ভর হওয়ার পরামর্শ দিচ্ছেন কিনা, সেই সেলিব্রিটি আপনাকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন করতে চায় কিনা, অর্থাৎ তিনি এমন কোনো পরামর্শ দেন কিনা যেটা ফলো করলে আপনাকে তার উপর অথবা অন্য কারো উপর আজীবন ডিপেন্ড করতে হবে না, নাকি সে আপনাকে তার পরামর্শের বা তার বিক্রি করা পণ্যের লাইফ টাইম কাস্টমার বানাতে চায়। যে কোনো সেলিব্রিটিকে ফলো করার আগে এই দুইটা প্রশ্নের উত্তর খুঁজে নেবেন। দেখেন, যে কোনো কেউ বৈধ এবং উপকারী কোনো জিনিস কেনাবেচা করতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। আপনার প্রয়োজন হলে আপনি কিনেন, কিন্তু নিজেকে প্রশ্ন করতে ভুলবেন না, কারণ আপনার দায়িত্বটা আসলেই আপনার, অন্য কারো না। কোনো ডাক্তার নেবে না, লাইফস্টাইল ফেরি করা কোনো সেলিব্রিটি নেবে না। যাই হোক, আসেন আবার কাহিনীতে ব্যাক করি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আদিম মানুষের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ছিল। দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণার শিরোনাম হচ্ছে প্ল্যান্ট অ্যানিম্যাল সাবসিস্টেন্স রেশিওস অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্ট এনার্জি এস্টিমেশনস ইন ওয়ার্ল্ড ওয়াইড হান্টার গ্যাদারার ডায়েটস। এই গবেষণায় বিশ্বের 229টি শিকারী সংগ্রাহক বা হান্টার গ্যাদারার জাতিগোষ্ঠীর ডায়েট বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখা গেছে যে অধিকাংশ আদিম গোষ্ঠীর খাদ্য তালিকায় কার্বোহাইড্রেটের পরিমাণ ছিল মোট ক্যালোরির প্রায় 22% থেকে 40%-এর মধ্যে, যেটাকে কিটো ডায়েটে সাধারণত 5%-এর নিচে রাখা হয়। এই গবেষণাই প্রমাণ করে যে আদি মানুষ সম্পূর্ণ কার্বোহাইড্রেট মুক্ত ছিল না, বরং তারা ফলমূল এবং উদ্ভিদ থেকে উল্লেখযোগ্য পরিমাণ শর্করা গ্রহণ করত। আমাদের প্রধান সমস্যা আসলে ধান গম নিয়ে না, বরং আধুনিক রিফাইন্ড কার্বোহাইড্রেট নিয়ে, যেমন চিনি, ময়দা অথবা এগুলো দিয়ে তৈরি করা যে খাবার সেগুলো নিয়ে। শিল্প বিপ্লবের আগে মানুষ মূলত হোল গ্রেইন বা ফাইবারযুক্ত শস্য খেত, আর শিল্প বিপ্লবের পরে মানুষ শস্যগুলোকে রিফাইন করা শিখল, অর্থাৎ লাল চালকে করলো সাদা চাল, আর গম থেকে যে আটা হতো সেটাকে করলো ময়দা। আর এগুলো দিয়ে যে খাবার তৈরি করা হয় তার মধ্যে যোগ করা হয় প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার, প্রসেসড অয়েল, হাইড্রোজেনেটেড অয়েল বা ট্রান্সফ্যাট ইত্যাদি। কিন্তু এসব জিনিসের সঙ্গে যে দ্বন্দ্ব, সেটা তো কিটো ডায়েটের না। যে কোনো অবস্থায় এগুলো খারাপ। আপনি যেই ডায়েটই ফলো করেন না কেন, সেটার কোনো ফ্যান্সি নাম থাকুক বা না থাকুক, এসব রিফাইন্ড যে খাবার সেগুলো একটা বিরাট সমস্যা। আর এইটা বোঝার জন্য বা মানার জন্য তো আপনাকে কোনো সেলিব্রিটির কথায় স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হয় না। একটা কথা মনে রাখবেন, যে কোনো স্ট্রিক্ট ডায়েট যদি আপনি দীর্ঘদিন ফলো করেন, তাহলে আপনার বডির যেই ভেতরের ন্যাচারাল সাপ্লাই চেইন বা মেটাবলিক সিস্টেম আছে সেটাকে আপনি নষ্ট করে ফেলেন অথবা বিকৃত করে ফেলেন। এর কারণ কি? আগেই বলেছি যে আমাদের শরীরে মূলত দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে স্বাভাবিক অবস্থা আর একটা হচ্ছে জরুরি অবস্থা। আচ্ছা, আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনি কোনটা চান? আপনার দেশ স্বাভাবিক অবস্থায় থাকুক সেটা চান? যেমন ধরেন আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, স্বাধীনভাবে চলাফেরা করবেন, আপনার বাক স্বাধীনতা থাকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে এবং সঠিকভাবে তাদের কাজ করবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাসত্ব করবে না, বিচার বিভাগ স্বাধীনভাবে সততা নিষ্ঠার সাথে কাজ করবে। এগুলো হচ্ছে স্বাভাবিক অবস্থা। আপনি কি আপনার দেশের জন্য এটা চান, নাকি আপনি সবসময় দেশে জরুরি অবস্থা থাকার পক্ষে? মানে আপনি স্বাধীনভাবে কোনো কথাবার্তা বলতে গেলেই হুমকি ধামকি এসবের ভয় থাকবে, রক্ষক ভক্ষক হয়ে উঠবে, বিচার বিভাগ ন্যায় বিচার না করে সার্কাস দেখাবে। আপনি কি আপনার দেশে এরকম অবস্থা চান? আমাদের দেশের সাধারণ অবস্থা আর জরুরি অবস্থার মধ্যে কোনটা কতটুকু আছে সেগুলো নিয়ে বিতর্ক হতেই পারে, এটা আমাদের টপিক না। কিন্তু আপনি কোনটার পক্ষে, আপনি কোনটা চান? নিশ্চয়ই স্বাভাবিক অবস্থা চাইবেন, তাই না? তো আপনি আপনার দেশেরটা খুব ভালো বোঝেন, কিন্তু আপনার নিজের শরীরের জন্য স্বাভাবিক অবস্থা কোনটা আর জরুরি অবস্থা কোনটা এইটা বুঝবেন না, তা তো হয় না। তবে আমার বিশ্বাস অনেকেই হয়তো এই বিষয়গুলো বুঝে, কিন্তু কনফিউশন তৈরি হয়। সেই জিনিসগুলো হয়তো আমরা আরও ভালোভাবে বুঝবো এবং আমাদের কনফিউশন আরও দূর হবে যদি সেগুলোকে রেফারেন্স সহ সেইভাবে উপস্থাপন করা হয়। আর আপনি যদি চান যে এই বিষয়গুলোকে কম্পাইল করে রেফারেন্স সহ আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যেখানেই আপনি আমার এই ভিডিওগুলো দেখেন না কেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থাকবেন এবং আপনাদের রিয়াকশন, কমেন্ট বা ফিডব্যাক শেয়ার করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।